আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি দিলশাদ চৌধুরী। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাতে 2 শতাধিক কেস ওয়ার্কারকে আলাদা করেছে যুক্তরাজ্য। লন্ডনে সফলভাবে সম্পন্ন হলো দুদিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন। এবং ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে বাণিজ্য মেলা ও ঈদ বাজার 2024। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে প্রায় 2 শতাধিক কেস ওয়ার্কারকে আলাদা করা হয়েছে যুক্তরাজ্যে। শুধু তাই নয়, প্রাথমিকভাবে 11,000 বাংলাদেশির তালিকা হলেও তা আরও বাড়ছে। তবে তালিকা দ্বিগুণ হলেও 1 বছরের মধ্যে সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব বলে মনে করেন অভিজ্ঞ সলিসিটররা। বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিনিধি রিয়াদ আহসানের প্রতিবেদনে। যুক্তরাজ্যে যেন কোনো অবৈধ অভিবাসী থাকতে না পারে সে লক্ষ্যে প্রায়ই চলছে অভিযান। বাঙালি পাড়া খ্যাত বেথনাল গ্রিন ও হোয়াইট চ্যাপেলে ইতোমধ্যে অভিযান পরিচালনা করেছে হোম অফিস। স্থানীয়রা বলছেন এতে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে কমিউনিটিতে। ডকুমেন্টস ছাড়া পাইলে তারা ডিপোর্ট করে দিতেছে। এটা আসলে বিশেষ করে হোয়াইট চ্যাপেল এরিয়া, বেথনাল গ্রিন এরিয়া খুব মারাত্মক একটা প্রভাব পড়তেছে। অবৈধভাবে এসেছেন তা কিন্তু না, বৈধভাবে এসেও অনেকে কিন্তু অবৈধভাবে বসবাস করছেন বিভিন্ন কারণে। সুতরাং এটি তাদের জন্য একটু আশঙ্কাজনক এবং তারা ঝুঁকির মধ্যে রয়েছেন এবং আরো একটু অভিযান হতেই পারে। সেক্ষেত্রে আসলে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। মনে করতেছি যে যারা আপনার অ্যাসাইলামে আছে তারা খুব তাড়াতাড়ি হয়তো কোনো সলিসিটার বা লয়ারের সাথে যদি কথা বলতে পারে, যে কোনো একটা পারমিট বা যে কোনো একটা বিষয়ে যদি সুইচ হতে পারে, তাদের জন্য একটা ইয়ে হবে আর কি। আদারওয়াইজ একটা বড় ধরনের প্রভাব পড়ছে। লাইক ইউকেতে অনেক মানুষ সব লিগেল নাই, কিন্তু স্টুডেন্ট আসন, ওয়ার্ক পারমিট আসন, যারাও স্টুডেন্ট আইছে ম্যাক্সিমামে লেখাপড়া বাদ দিয়া তারা অ্যাসাইলাম সিক করছে। তো তার মাঝে একটা বড় ধরনের প্রভাব পড়ছে। বাংলাদেশি যারা এখানে এসেছেন নানান কারণে এখন তাদের স্ট্যাটাস অবৈধ হিসেবে পরিগণিত হচ্ছে, তাদের মধ্যে আরেকটি শঙ্কার কারণ হচ্ছে কারণ তারা দ্বিতীয় কোনো সুযোগ পাবেন না। অর্থাৎ অবৈধ হিসেবে যদি আপনি হোম অফিসের টিমের কাছে যদি আপনি ধরা পড়েন, তাহলে আপনাকে দ্বিতীয় কোনো সুযোগ দেওয়া হবে না। যে কারণে এটি একটি অন্যতম আতঙ্কের নাম। তার কারণ অনেকেই যারা ভাবছেন যারা অল্প সময়ের ভিতরে এটি সরকার করতে পারবে না, তাদের জন্য এটি একটি দুঃসংবাদ যে আলবেনিয়ায় 1 বছরে 22,000 মানুষকে যুক্তরাজ্য সরকার সে দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে। অলরেডি কিছু মাইগ্রান্ট, যেটা বাংলাদেশি এবং অন্যান্য দেশের, তারা অ্যাসাইলাম সিস্টেমকে মিসইউজ করেছে, স্টুডেন্ট ভিসা সিস্টেমকে মিসইউজ করেছে, ওয়ার্ক পারমিটকে মিসইউজ করেছে। সেই মিসইউজগুলো ধরা পড়েছে ইতিমধ্যে এবং সেগুলো তারা স্ক্রুটিনি করে তাদেরকেও এই রিমুভাল প্রসেস ইন ফিউচার নিয়ে আসবে, সেজন্য ইনভেস্টিগেশনগুলো চলছে। এই স্ট্রিমলাইন রিমুভাল প্রসেসের সবচেয়ে বড় সংকট বা সমস্যা হলো যে আপনি একজন ডিটেইন হলে তাকে কিন্তু কোনো ইন্টারভিউ নেওয়া হবে না, তাকে কোনো নতুন করে অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হবে না। এটাই হচ্ছে স্ট্রিমলাইন রিমুভাল প্রসেস। এই জন্যই তারা এই নতুন পদ্ধতিটি নিয়ে আসছে যে আপনি যদি অ্যাপ্লিকেশন করতে হয়, ইন্টারভিউ দেওয়ার কোনো সুযোগ পেতে হয়, তাহলে আগে করতে হবে। আপনি ডিটেইন হওয়ার পরে আপনার কোনো ইন্টারভিউ নেওয়া হবে না, যেটা আগে সবসময় নেওয়া হতো। সলিসিটর মাহবুব জানান দ্রুত এসব কেস সম্পন্ন করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। 22,000কে করেছে 12 মাসে। তখন বাংলাদেশে যদি তারা 10,000 বা 12,000কে 1 বছরে করতে চায়, এটা তাদের দ্বারা সম্ভব। জেনারেলি যখন বলা হয় যে একটা অ্যাসাইলাম প্রসিডিউর বা প্রসেস করতে 10 মাস, 12 মাস বা 1.5 বছর সময় লাগতো, কিন্তু হোম অফিস তারা কিন্তু উইদিন শর্ট টাইম একটা অ্যাসাইলাম প্রসেস শেষ করতে পারেন। যে আপনি অ্যাপ্লিকেশন করলেন, আপনি স্ক্রিনিং ইন্টারভিউ দিলেন, এর 1 মাসের বা 2 মাসের মধ্যে তারা কিন্তু আপনার মেইন ইন্টারভিউ নিতে পারেন এবং সেটা নিচ্ছে অলরেডি। তারপরে আপনাকে কিন্তু আপিল প্রসিডিউরে তারা কুইকলি এটা কনক্লুড করতে পারে। এজন্য তারা বেশ কিছু ট্রাইব্যুনাল জাজকে এই স্ট্রিমলাইন রিমুভাল প্রসেসের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। তারা 200 কেস ওয়ার্কারকে নির্দিষ্ট করে রেখেছেন কুইকলি কনক্লুড এবং রিমুভাল করার জন্য, স্ট্রিমলাইন অপারেশনের বা স্ট্রিমলাইন রিমুভাল প্রসেসে যারা পড়বেন তাদের জন্য। তার পরামর্শ, ধরা পড়ার আগেই আইনি প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়া এবং অ্যাসাইলামের সপক্ষে জোরালো তথ্য প্রমাণ প্রস্তুত রাখাই হবে এখন তাদের প্রধান কাজ। নানান কারণে যুক্তরাজ্যে থাকার বৈধ অনুমতি যারা দেখাতে পারবেন না, তারা যদি হোম অফিস দ্বারা কোনো কারণে আটকা পড়েন, তাহলে তাদের দুটি অপশন থাকবে।
একটি হচ্ছে বাংলাদেশে ফিরে যাওয়া, আর সত্যি যদি বাংলাদেশে আপনার জীবনের ঝুঁকি থেকে থাকে অথবা অন্য কোনো কারণ আপনি দেখাতে পারেন যেটি আপনার জন্য জীবনের জন্য হুমকি, তাহলে দ্বিতীয় অপশন হিসেবে আপনাকে রুয়ান্ডায় যেতে হবে, তবে সেখানে আপনি নাগরিকত্ব পেতে পারেন। রিয়াদ আহসান, এনটিভি ইউরোপ, হোয়াইটচ্যাপেল, লন্ডন। লন্ডনে সফলভাবে সমাপ্ত হয়েছে 2 দিনব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন। নেক্সট স্টেজ ইভেন্টের আয়োজনে পূর্ব লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জমজমাট এই ফেস্টিভ্যাল। আর মনোমুগ্ধকর এই আয়োজনের মিডিয়া সাপোর্টার ছিল দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপ। ফেস্টিভ্যালে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস ও প্রীতম হাসানের পারফরমেন্স আগত দর্শনার্থীদের মাতিয়ে রাখেন। দর্শক বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডনের আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কয়েস আহমদ রোহেল। লন্ডনে 2 দিনব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন 2024 সমাপ্ত হয়েছে। পূর্ব লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে এই ফেস্টিভ্যালের আয়োজন করেছিল নেক্সট স্টেজ ইভেন্ট। ফেস্টিভ্যালে বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের প্রথম সারির তারকা নগর বাউল খ্যাত জেমস। বৃষ্টি হার মানাইতে পারে নাই, সবাই এখনো আছেন, এখনো অনেক অনেক মানুষ এখানে জেমসের জন্য ওয়েট করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। বাংলাদেশ থেকে আগত এনটিভির উপস্থাপিকা ও অভিনয় শিল্পী মৌসুমী মৌ এবং মুজাহিদ শিবলির সঞ্চালনায় ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে আরও অংশ নেন সঙ্গীত শিল্পী প্রীতম হাসান, চিত্রনায়ক জায়েদ খান, অনলাইন অ্যাক্টিভিস্ট তৌহিদ আফ্রিদি। বাংলাদেশ থেকে আগত তারকা শিল্পীদের পাশাপাশি প্রবাসী সঙ্গীত শিল্পীরাও ফেস্টিভ্যালে সঙ্গীত পরিবেশন করেন। এ ফেস্টিভ্যাল সুন্দরভাবে আয়োজন করতে আয়োজকদের সর্বাত্মকভাবে সহযোগিতা করে বাংলাদেশ ফেস্টিভ্যালের মিডিয়া পার্টনার দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপ। বাঙালি কমিউনিটির যে কোনো ভালো কাজে এনটিভি ইউরোপ সবসময় সহযোগিতা করবে বলে এনটিভি ইউরোপের পক্ষ থেকে বলা হয়। এত সুন্দর, এত সাকসেসের সাথে শেষ হলো 2 দিন ব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল। এনটিভি পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশের কমিউনিটির পক্ষ থেকে আমি নেক্সট স্টেজ ইভেন্টকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আরো দেখতে চাই আমাদের লাইভ গানের ডিগবাজি থেকে শুরু করে আমাদের নগর বাউলের সেই কঠিন কণ্ঠে গান, সবটি মিলিয়ে ছিল অ্যামেজিং একটি ইভেন্ট। আপনাদের সবার জন্য এনটিভি সবসময় চেষ্টা করে বেস্ট অফ বেস্ট উপহার দেওয়ার জন্য এবং আগামীতেও করবে। ফেস্টিভ্যালের শেষ দিন প্রচুর সংখ্যক প্রবাসী দর্শক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধদের দেখা গেছে এ ফেস্টিভ্যালে। এমনকি অন্যান্য কমিউনিটির লোকজনও বাংলাদেশ ফেস্টিভ্যাল দেখতে হাজির হন মাইল্যান্ড স্টেডিয়ামে। This is my first time for coming for a Bangladesh festival and it's brilliant, more than what I expected. Mashallah, very good, and thanks for the organizers for arranging a brilliant event, and my special thanks to NTV CEO Sabrina Hussain. গান গাইলাম, গান গাইতে পারি, দেখো উৎসাহ হয় এবং মানুষ এত সুন্দর। বিলেতে এমন বাঙালি আয়োজন নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে অবদান রাখবে বলে মনে করেন আগতরা এবং আশা করেন আগামীতে এরকম আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কয়েস আহমেদ রুহেল, এনটিভি নিউজ, লন্ডন। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। আজ মঙ্গলবার দেশটিকে স্বীকৃতি দিল ইউরোপের এই 3 দেশ। গত সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল এই দেশগুলো। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে। এক বিবৃতিতে আইরিশ সরকার জানিয়েছে আজ সকালে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি মন্ত্রিসভায় পাশ হয়েছে। বিবৃতিতে বলা হয়, আইরিশ সরকার ফিলিস্তিনকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে এবং ডাবলিন ও রামাল্লার মধ্যে
পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, রামাল্লায় আয়ারল্যান্ডের একটি পূর্ণাঙ্গ দূতাবাসের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রে আয়ারল্যান্ডের একজন রাষ্ট্রদূত নিয়োগ করা হবে। আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস জানিয়েছে, শান্তির আশাকে বাঁচিয়ে রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্যে জগন্নাথপুর উপজেলার সনাতন গ্রামের এক ঝাঁক তরুণ ও যুবকদের নিয়ে আত্মপ্রকাশ ঘটল সনাতনপুর কুরিহাল আহমেদ যুব সংঘ নামের সম্পূর্ণ অরাজনৈতিক নতুন একটি সংগঠন। সম্প্রতি পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় সকল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সংগঠনটির অভিষেক ঘটে। সংগঠনের আহ্বায়ক শফিক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট জুয়েল তালুকদার। শিক্ষা, ঐক্য ও শান্তি এই তিনটি প্রতিপাদ্য বিষয়ের উপর ভিত্তি করেই সংগঠনটি আগামীর পথ চলা বলে জানান সংগঠনের সকল সদস্যরা। তারা আরও জানান, এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্কুল নির্মাণ ও ভালো শিক্ষক নিয়োগ এবং একে অন্যের সাথে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করাই তাদের মূল লক্ষ্য। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকারিয়া আহমেদ, রাসেল আহমেদ, কাশেম আহমেদ, আব্দুল বারী, জুলাহাস মিয়া, জুবায়ের আহমেদ সহ অনেকে। শুধু তাই নয়, অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব আমজাদ রহমান। আহমদাবাদ, কুরিয়াল এবং সনাতনপুর সকল যুবক ভাই বাতিজা সকলে নিয়ে আমরা একটা সংগঠনের মাধ্যমে আমরা সকল মিলিত হয়েছি। আমরা ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় করার লাগি, আমরা মায়া মমতা ঐক্য বাড়ানোর লাগে, আর গ্রামীণ উন্নয়নের সাথে আমরা এক হয়েছি। আমরা আগামীতে সকল এক হইয়া মিলিয়া আগে আইতে পারি, ওটু আমার প্রত্যাশা। জগন্নাথপুর থানার 7 নং সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের এবং সনাতনপুর, কুরিহাল এবং আহমদাবাদ মৌজার কিছু উদীয়মান উদ্যম তরুণ জীবন এবং জীবিকার টানে এই যুক্তরাজ্যে এসে দেশমাতৃকার টানে, নারীর টানে দেশের উন্নয়নের জন্য আমরা কিছু একজাক তরুণ কিভাবে উন্নয়ন করা যায়, দেশের কিভাবে ভালো কাজ করা যায়, সেই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমরা 3 বৃহত্তর সনাতনপুরের যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে উদ্যোগ নিয়েছি যে আমরা একটা যুব সংঘ গঠন করতে যাচ্ছি। কুরিয়াল আহমদাবাদ এর উদ্যোগে যে যুব সংঘের আজকের আয়োজন করা হয়েছে, এর মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা, ঐক্য এবং শান্তি। এই উদ্দেশ্যে আমরা এগিয়ে যাব। আমরা অত্র এলাকার, অত্র 3 গ্রামের যুবক ভাইদেরকে নিয়ে আমরা যে সংগঠন করেছি, সংগঠনটা আমাদের আজ থেকে উন্মুক্ত করে দেওয়া হলো এবং আজীবন থাকবে। এদিকে চতুর্থবারের মতো ফ্রান্সের প্যারিসে সলিডারি আজি ফ্রান্স সাফ এর আয়োজনে বাণিজ্য মেলা ও ঈদ বাজার 2024 অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ফ্রান্সের রিপাবলিক চত্বরে এ মেলার আয়োজন করা হয়। ফ্রান্স থেকে আমাদের সহকর্মী আবুল কালাম মামুন জানান, সকাল 10টায় মেলার উদ্বোধন করেন সাফের প্রেসিডেন্ট NK নয়ন সহ সাফের মেম্বার এবং স্বেচ্ছাসেবীরা। এছাড়াও মেলায় উপস্থিত ছিল 18 প্যারিসের ডেপুটি মেয়র, ফরাসি কর্তৃপক্ষের লোকজন সহ বাংলাদেশি নেতৃবৃন্দ। দিনব্যাপী এ মেলায় ছিল বাংলাদেশি পোশাক, গহনা সহ বিভিন্ন খাবারের স্টল। মেলায় ছিল 70টিরও বেশি বাংলাদেশি, মরিশিয়ান সহ ভিন্ন দেশি স্ট্যান্ড। শুধু তাই নয়, মেলায় নারী উদ্যোক্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিকে মেলায় স্টলের পাশাপাশি ছিল বিভিন্ন খেলাধুলার আয়োজন সহ বাচ্চাদের জন্য যেমন খুশি তেমন সাজো, নারীদের সাতচারা, বল পাসিং। এছাড়াও এই আয়োজনে সাফের সদস্য এবং স্বেচ্ছাসেবীদের অভিনীত একটি নাটক পরিবেশিত হয়। বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে বাংলার পুঁথি পাঠ করেন বিশিষ্ট পুঁথি পাঠক কাব্য কামরুল। দিনব্যাপী এই আয়োজনে প্রবাসীরা এই মেলাতে এসে খুঁজে পেয়েছিল ফ্রান্সের বুকে ছোট এক বাংলাদেশকে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের মেলার আয়োজন অব্যাহত থাকবে। স্ট্রিট ফুড, বাংলাদেশের ফেমাস ফুচকা, চটপটি, জালমুড়ি এবং কাঁচা চানা নিয়ে আসছি। আসলে আমরা খুব বেশি সাড়া পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বরাবরের মতো সাফ কর্তৃক আয়োজিত এই মেলায় প্রচুর মানুষের সমাগম হচ্ছে। ওয়েদার অনেক ভালো। আরজ অফ ওনার, আমি আজকে নিয়ে এসেছি ফুড আইটেম। এখানে পান আছে, পান, তারপরে বিভিন্ন মিষ্টি, আমাদের বাংলাদেশের যত বিখ্যাত পিঠা সব নিয়ে এসেছি আমি। আয়োজনে আমরা আইসার পক্ষ থেকে সমর্থন জানাই এবং সবসময় উপস্থিত থাকি। আমি মনে করি ফরাসি সোসাইটির সাথে যে আমাদের সম্পৃক্ততা বাড়বে, এ ধরনের অনুষ্ঠান এবং মেলার মাধ্যমেই মূলত এই সম্পৃক্ততা বাড়বে। অনেক সময় যখন এখানে বৈধতা বা নিয়মিত হওয়ার আবেদন করা হয়, অনেকে রিজেক্টে কিন্তু বলে যে ফরাসি সোসাইটির সাথে তোমাদের সম্পৃক্ততা কম। আমি মনে করি এ ধরনের অনুষ্ঠান যদি আরো বেশি বেশি হয়,
তাহলে আমাদের ফরাসি সোসাইটির সাথে সম্পৃক্ততা আরো বাড়বে। বাণিজ্য মেলা, ঈদ বাজার আয়োজন করেছি আমরা। আমাদের উদ্দেশ্য হলো যাতে করে বাংলাদেশে যে ঈদ আমেজটা অনেকেই মিস করে সেটাকে যাতে এখানে খুঁজে পাই, এখানে যাতে আমরা বাংলাদেশি সংস্কৃতিকে ফরাসি মানুষের মাঝে তুলে ধরতে পারি, এটা আমাদের সবসময় উদ্দেশ্য থাকে এবং এই কাজটা আমরা করেছি। এখানে যারা কিনা স্টল দেখতে আসছে তারা কিন্তু বেশিরভাগই ফরাসি বা অন্য অন্য দেশের মানুষরা, তারা জিজ্ঞাসা করছে আমাদের সংস্কৃতির বিষয় নিয়ে, তারা জিজ্ঞাসা করছে আমাদের কাপড় চোপড় বা খাবার দেওয়ার বিষয়টা নিয়ে। এটার জন্য আমাদের দেখে অনেকটা ভালো লাগছে। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।